দুজন চরিত্রহীন বখাটে না জেনে একজন গ্যাংস্টার স্ত্রীর সাথে অসভ্যতামি করে ফেলে। গ্যাংস্টার ঘটনা জানতে পেরে দুজনকে বেদম মার দেয়। সেই মারের প্রতিশোধ নেবার জন্য তারা উঠে পড়ে লাগে। একে একে তারা গ্যাংস্টারের কাছের মানুষদের অ্যাটাক করতে শুরু করে। তারা কখন আসে কখন যায় কেউ টের পায় না। দুজন চুনুপুটি মিলে গ্যাংস্টারদের নাজেহাল করে ছাড়ে। শেষ পর্যন্ত কি গ্যাংস্টার তাদের ধরতে পারবে? আর এত কিছু করার পরে ধরা খেলে তাদের ভাগ্যে কি পরিণতি ঘটবে জানতে হলে আসুন শুনে আসি মালায়ালাম ক্রাইম থ্রিলার সিনেমা পানির এক্সপ্লেনেশন। একটা বিল্ডিংয়ের ছাদে উঠে রাতের শহরকে দেখছিল দুজন বন্ধু। এরা হলো ডন এবং সিজু। এরা দুজন গ্যারেজ মেকানিক। তবে তারা মেকানিক্সের পাশাপাশি ছোটখাটো টুকটাক ক্রাইমও করে। কিন্তু তাদের স্বপ্ন গ্যাংস্টার হয়ে এই শহরে রাজ করা। সেই স্বপ্ন নিয়ে পরের দিন তারা দুজনেই গ্যারেজ থেকে বেরিয়ে যায়। গ্যারেজের হাড় ভাঙা খাটুনির পরেও দুজনে মিলে মাত্র 20,000 টাকা করে পেত মাসে। তাই যাবার আগে গ্যারেজের মালিককে বলে যায় ভালো কাজ পেলে তারা আর ফিরে আসবে না। তো এরপরে তারা বাইক নিয়ে চলে যায়। এদিকে থানার কমিশনার সব অফিসারদের নিয়ে মিটিংয়ে বসে। কমিশনার বলে এই শহরে গ্যাংস্টারদের প্রভাব বেড়ে যাচ্ছে। অনেক ইয়াংস্টারেরাও গ্যাংস্টারদের গ্রুপে জয়েন করছে। তাই আইজি স্যার অর্ডার দিয়েছেন এদের প্রতিহত করতে হবে। কমিশনার জিজ্ঞেস করে এখানে সবচেয়ে প্রভাবশালী গ্যাংস্টার কে আছে? অফিসারেরা দেবী নামের একজনের কথা বলে। সে ওয়ারেন দেবী নামে পরিচিত। সে এতটাই পাওয়ারফুল যে পুলিশ প্রশাসনও তার কিছুই করতে পারে না। কেউ অ্যাকশন নেওয়ার চেষ্টা করলেও তাকে সে ট্রান্সফার করিয়ে দেয়। এছাড়া দেবী একা কাজ করে না, তার একটা বড় টিম আছে। সেই টিমে আরও বেশ কয়েকজন গ্যাংস্টার লিডার রয়েছে। মিটিংয়ে কল্যাণী নামের একজন নতুন আইপিএস অফিসারও উপস্থিত ছিল। সে সব শুনেও চুপচাপ বসেছিল, কারণ সে গ্যাংস্টার ফ্যামিলিতেই বিলং করে। এখানকার নামকরা গ্যাংস্টার যারা আছে ওয়ারেন দেবী, গিরি, সাজি, কুরুভিলা সবাই তার আত্মীয়। বিশেষ করে গিরি তো তার ফার্স্ট কাজিন। গিরির একটা বিল্ডার্স কোম্পানি আছে। সে রিয়েল এস্টেটের বিজনেস সামলায়। এছাড়া সে মানুষদের নানান ঝামেলারও সেটেলমেন্ট করে বেড়ায় আর কি। যাই হোক, কমিশনার গ্যাংস্টারদের প্রতিহত করার নির্দেশ দিয়ে মিটিং শেষ করে দেয়। এদিকে ডন আর সিজু মার্কেটে কারোর জন্য অপেক্ষা করছিল। তারা তাদের নতুন কাজের কন্ট্রাক্ট পেয়ে গিয়েছে, আর সেটা হলো একজনকে খুন করা। একটু পরে সুরেশ নামের এক লোক হেঁটে আসলে তারা সুরেশের পথ আটকে দাঁড়ায়। সুরেশের একজনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। সে গিরির কাছে এটার সেটেলমেন্টের জন্য যাচ্ছিল। এই জন্য তাকে খুন করতে ডন আর সিজুকে হায়ার করা হয়েছে। তো ডন হঠাৎ সুরেশের মুখ চেপে ধরে এবং তার ঘাড়ে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে তাকে পেছনের এটিএম বুথে ঢুকিয়ে নেয়। আর বাইরে ছাতা মাথায় সিজু তাকে ব্যাকআপ দিতে দাঁড়িয়ে থাকে। একটু পরে ডন সুরেশকে খুন করার পরে সিজু তাকে পানির বোতল এগিয়ে দেয়। ডন হাত এবং স্ক্রুড্রাইভারের রক্ত ধুয়ে বেরিয়ে আসে। এরপরে দুজনে স্বাভাবিকভাবে হেঁটে সেখান থেকে চলে যায় এবং ড্রেস চেঞ্জ করার জন্য একটা শপিং মলে ঢোকে। এদিকে গিরি তার স্ত্রী গৌরীকে নিয়ে অফিসে যাচ্ছিল। তখন জয়রাজ নামের একজন ফোন দিয়ে তাকে ওই শপিং মলেই ডাকে, যেখানে একটু আগে ডন আর সিজু ঢুকেছে। এই শপিং মলের আজকেই উদ্বোধন। তো জয়রাজের টাকা পয়সা সংক্রান্ত কিছু ঝামেলা হচ্ছিল। সে শপিং মলের উদ্বোধনের জন্য এক্সট্রা কয়েকজন আর্টিস্টকে হায়ার করেছিল, কিন্তু মলের মালিক এক্সট্রা পেমেন্ট দিচ্ছে না। তাই সে গিরিকে ফোন করে সেখানে ডাকে যাতে সে সেটেলমেন্ট করে দিতে পারে। তো যাবার পথে গিরি গাড়ি থামিয়ে শপিং মলে ঢুকে জয়রাজকে টাকা দিয়ে আপাতত পরিস্থিতি সামলাতে বলে। আর মলের মালিককে বলে দোকান বন্ধ হবার আগেই যেন সে ফুল পেমেন্ট করে দেয়। মলের মালিক ভাব দেখিয়ে জিজ্ঞেস করে আপনি কে? তখন গিরি তাকে একটা থাপ্পড় মেরে বলে আমি কে এদের কাছ থেকে শুনে নিস। এই বলে সে বেরিয়ে নিজের অফিসে চলে আসে। এদিকে ডন আর সিজিও ড্রেস চেঞ্জ করে শপিং মল থেকে বেরিয়ে একটা পার্কে ঢুকে জামা কাপড় আর ছাতাটা আগুনে পুড়িয়ে ফেলে। এরপরে তারা আবারও মার্কেটে এটিএম বুথের সামনে আসে এবং চিৎকার করে সবার দৃষ্টি আকর্ষণ করে বলে বুথের ভেতর থেকে রক্ত গড়িয়ে আসছে। তারা এমন ড্রামা করে যাতে মনে হয় তারা নির্দোষ। মাত্রই তারা এই দৃশ্যটা দেখলো। তো একসময় অনেক লোক বুথের সামনে জড়ো হয়ে যায়। পুলিশকেও ফোন দেওয়া হয়। এই সময় গিরি সবাইকে নিয়ে একটা হোটেলে খেতে বসেছিল। সেখানে কল্যাণীও ছিল। কল্যাণী ফোন পেয়ে খাওয়া রেখে মার্ডার স্পটে চলে যায়। মার্ডার স্পটে কমিশনারও উপস্থিত ছিল। সে কল্যাণীকে তদন্তের দায়িত্ব দিয়ে চলে যায়। কল্যাণী একজন অফিসারের কাছে এখানকার আপডেট জানতে চাইলে সে বলে এই এটিএম বুথটা 1.5 বছর ধরে বন্ধ আছে। এখানে কোনো সিসি ক্যামেরা নেই। এছাড়া পাশেই একটা শপিং মলে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেখানে উচ্চ আওয়াজে গান বাজছে। তাই কেউ মার্ডার স্পট থেকে কোনো আওয়াজ পায়নি।
তবে পুলিশ আশেপাশের দোকানগুলোর সিসিটিভি ফুটেজ চেক করে দেখছে। এবার পুলিশ পাবলিককে জিজ্ঞেস করে প্রথম কে লাশটা দেখেছে। তখন একজন লোকের পাশাপাশি ডন আর সিজুও হাত তোলে। তারা খুনের সাক্ষী দিয়ে নিজেদের অপরাধ ঢাকতে চাইছিল। এদিকে সুরেশের খুনের ব্যাপারে সবাই ততক্ষণে জেনে গিয়েছিল। গিরি যেহেতু সুরেশের জমিজমার সমস্যাটা ডিল করছিল, তাই সেও খোঁজ দিতে থাকে কে খুনটা করেছে। সেই খোঁজে গিরি সাজিকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা ভাবছিল দেবী আবার এই খুনের সাথে জড়িত কিনা, তাই সাজি দেবীকে ফোন করছিল, কিন্তু ফোনে পাচ্ছিল না। এই সময় তার কাছে পলিটিশিয়ান সুনীলের ফোন আসে আর জিজ্ঞেস করে গিরি কোথায়, সে এই খুনের সাথে ইনভলভ কিনা। সাজি জানায় গিরি বা দেবী কেউই এই খুনে জড়িত না, তারাও খুনিকে খুঁজছে। কথা শেষ করে ফোন কেটে দেওয়ার পরে সাজির কাছে দেবীর ফোন আসে। সাজি দেবীকে জিজ্ঞেস করে তার কোনো লোক খুনটা করেছে কিনা। দেবী নিশ্চয়তা দেয় তার কোনো লোক এই কাজে জড়িত না। তখন গিরি দেবীকে নির্দেশ দেয় তার লোকেরা যেন সুরেশের খুনিকে খুঁজে বের করে। আসলে দেবী প্রায় 400 মেম্বারের এই বিশাল গ্যাংটা চালালেও বলা চলে গিরি ছিল তাদের আসল লিডার। সিনিয়রিটি আর লিডারশিপ দুই দিক থেকেই গিরি বেশ পাওয়ারফুল ছিল। যাই হোক, ডনের গার্লফ্রেন্ড এবং সিজু একটা রেস্টুরেন্টে বসেছিল। তখন তাদের কাছে পুলিশের ফোন আসে এবং কমিশনার অফিসে ডাকে। তারা সেখানে যাওয়ার পরে কমিশনার তাদের ডিটেলস জিজ্ঞেস করে। ডন আর সিজু জানায় তারা গ্যারেজ মেকানিক। তারা ডনের গার্লফ্রেন্ডের সাথে ওই পথ দিয়ে দেখা করতে যাচ্ছিল। তখন তারা লাশটা দেখতে পায়। ডনের গার্লফ্রেন্ডও টেস্টিমনি দেয় তারা 1 মাস ধরে রিলেশনে আছে। ডন আর সিজু একদম ইনোসেন্ট ভান ধরে থাকে যাতে কেউ কিছু বুঝতে না পারে। তো ডিটেলস নেওয়া শেষ হলে তাদেরকে যেতে দেওয়া হয়। বাইরে এসে ডন ফোনে তাকে হায়ার করা লোকদের সাথে যোগাযোগ করে এবং সুপারমার্কেটে টাকা নিয়ে আসতে বলে। এদিকে গিরি একটা কাজ সেরে বের হচ্ছিল। তখন গৌরী তাকে ফোন করে বলে সন্ধ্যায় গিরির বোন কার্তিকার বার্থডে পার্টি আছে, তাই সেখানে অ্যাটেন্ড করার জন্য গিফট কিনতে হবে। গিরি গৌরীকে সুপারমার্কেটে চলে যেতে বলে। সেও একটু পরে সেখানে আসছে। তো গৌরী সুপারমার্কেটে চলে যায়। এ সময় সুপারমার্কেটের সামনে টাকার ডেলিভারি নেওয়ার জন্য ডন আর সিজু অপেক্ষা করছিল। গৌরী গাড়ি থেকে নামতেই তার উপরে ডনের কুনজর পড়ে, তাই সে গৌরীকে ফলো করে সুপারমার্কেটে ঢুকে পড়ে। গৌরীর সৌন্দর্য নিয়ে সে সিজুর সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলে। এরপরে ডন গৌরীর কাছে এগিয়ে যায় এবং তাকে ইফটেজিং করা শুরু করে। এমনকি সে গৌরীর পেটেও টাচ করে। তাই গৌরী রাগ করে ডনকে একটা চড় মেরে বেরিয়ে যাচ্ছিল। তখন সেখানে গিরি পৌঁছে যায়। গৌরীর চেহারার এক্সপ্রেশন দেখেই গিরি বুঝে যায় এখানে কিছু হয়েছে। তাই সে ডন আর সিজুর কাছে এগিয়ে যায় এবং দুজনকে বেধড়ক মার শুরু করে। দুজনকে মেরে সে গৌরীকে নিয়ে বেরিয়ে যায়। সন্ধ্যায় বার্থডে পার্টিতে গিয়ে তারা অনেক আনন্দ করে। যেহেতু এটা ফ্যামিলি পার্টি ছিল, তাই নাচ গানের আসর জমে যায়। অন্যদিকে ডন আর সিজু তখন হাসপাতালের বেডে বসে রাগে গজগজ করছিল। এই সময় তাদের ক্লায়েন্ট সেখানে পেমেন্ট দিতে আসে। এরা আসলে সুরেশের ভাতিজা ছিল। সুরেশের স্ত্রী ছেলে মেয়ে ছিল না, তাই তার 2 কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিতে তার ভাই এবং ভাতিজারাই তাকে খুন করার প্ল্যান করেছিল। তো ডন আর সিজুর সাথে তাদের 10 লাখ টাকার ডিল হয়েছিল। টাকাটা দিয়ে তারা চলে যায়। এতগুলো টাকা হাতে পেয়েও তারা একদমই খুশি ছিল না। গিরির কাছে মার খাওয়ার ব্যাপারটা তারা মন থেকে মুছতে পারছিল না। তারা গিরির ওপরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিশোধ নেওয়ার জন্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে তারা গিরির বাড়ির সামনে ঘোরাঘুরি শুরু করে। তারা প্রতিশোধের জন্য একটা সুযোগ খুঁজছিল। সেই সুযোগ তারা একদিন পেয়েও যায়। সেদিন গিরির বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র গৌরী আর একজন কাজের লোক ছিল। তাই এই সুযোগে তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কাজের লোক বারান্দা পরিষ্কার করছিল। তারা প্রথমেই ভেতর থেকে বারান্দার দরজা বন্ধ করে দেয়। এতে কাজের লোক বারান্দাতেই আটকে পড়ে। গৌরী এই সময় টিভি দেখছিল। হঠাৎ সে বাইরে কিছু ভাঙার আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তখন দেখে উপরে সিঁড়ি বেয়ে মদের বোতল গড়িয়ে পড়ছে। গৌরী ওপরে তাকাতেই দেখে বদমাশ দুটো নেমে আসছে। নিজেকে বাঁচাতে গৌরী দৌড়ে গিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দরজার ফাঁকে ডন একটা ছুরি ঢুকিয়ে রেখেছিল, তাই দরজা বন্ধ হচ্ছিল না। গৌরী একা মহিলা মানুষ, দুজন শক্ত সমর্থ পুরুষের সাথে পেরে ওঠে না। তারা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। এরপরে গৌরীর হাত পিলারের সাথে বেঁধে ফেলে। তারা প্রতিশোধ নিতে গৌরীকে বিবস্ত্র করে তাকে শারীরিক নির্যাতন করে এবং সে দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ড করে নেয়। ঘটনার পরে গিরি নিউজ পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। ততক্ষণে আত্মীয় স্বজন এবং চেকআপের জন্য ডাক্তারও এসে পড়েছিল। ডাক্তার জানায় গৌরীর মানসিক শক এখনও কাটেনি। রুমের বাইরে থেকে গিরি এক নজর গৌরীর বিধ্বস্ত অবস্থা দেখে ছুটে অন্য একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে নিজেও অনেক শোকাহত হয়ে পড়েছিল। একটু পরে গিরির মা আসে। সে পুরো ব্যাপারটা শোনার পরে
শান্তভাবে গৌরীর কাছে যায় এবং তাকে ঠান্ডা মাথায় বোঝায় সে যেন এটাকে একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়। কারো অসম্মতিতে যদি কেউ তাকে ছোঁয় তবে সেটা তার অপরাধ না, এটাকে মনের মধ্যে গেঁথে না রেখে সময়ের সাথে ভুলে যাওয়াই উত্তম। এই সময় গিরি ঘর থেকে বেরিয়ে এ ঘরে আসে। গিরির মা গিরিকে বলে সে দুদিনের জন্য গৌরীকে নিজের সাথে নিয়ে যাচ্ছে। গিরি দেখা করতে চাইলে যেন সেখানে গিয়ে দেখা করে আসে। সেই সাথে তিনি গিরিকেও বলেন সে যেন এই ঘটনা নিজের মনের মধ্যে পুষে না রাখে, তবে সেই ছেলে দুটোকে পেলে যেন সে তাদের শেষ করে দেয়। এরপরে গিরি আর গৌরীকে একান্তে কথা বলার সুযোগ দিয়ে তিনি বাকি সবাইকে নিয়ে বাইরে চলে যান। গিরি গৌরীকে জড়িয়ে ধরে। গৌরী বলে তুমি এসব নিয়ে ভেবো না, আমি ঠিক হয়ে যাব। কিন্তু গিরির মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সে ডন আর সিজুর ওপরে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এদিকে ডন আর সিজু শহর থেকে পালানোর প্ল্যান করছিল। তারা জানতো গিরির লোকেরা তাদের নিশ্চয়ই ধরে ফেলবে, তাই সহজে যাতে ধরা না পড়ে এই জন্য বাইক আর হেলমেট চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া তাদের কাছে যেহেতু এখন অনেক টাকা ছিল, তাই তাদের যে কোনো সময় বিহারের সাইডে পালিয়ে যাওয়া কঠিন হবে না। সেখানে তাদের পরিচিত লোক আছে, তার কাছে তারা শেল্টার পাবে। অন্যদিকে গিরি সিসিটিভি ফুটেজ চেক করে দেখে ডন আর সিজু খুব সাবধানে বাড়িতে ঢুকেছিল। যাবার আগে তারা হার্ড ড্রাইভও বের করে নিয়ে গেছে, তাই বাইরে একটা সিসি ক্যামেরা থেকে তাদের ফুটেজ পাওয়া যায়। দেবী ফুটেজটা গ্যাংয়ের সবার কাছে পাঠিয়ে দেয় এবং তাদের দুজনকে তন্ন তন্ন করে খোঁজার প্রক্রিয়া শুরু হয়। গিরি পুলিশকে এই ব্যাপারে ইনভলভ করতে চাইছিল না, সে নিজেই ব্যাপারটা হ্যান্ডেল করতে চাইছিল। কিন্তু তবুও পুলিশ ব্যাপারটা জেনে যায়। তারাও মার্কেট থেকে এই দুজনের ফুটেজ ম্যানেজ করে। কমিশনার নির্দেশ দেয় এই গ্যাংস্টারেরা ওদের খুঁজে পাবার আগে পুলিশকেই ওদের খুঁজে বের করতে হবে। এরপরে কমিশনার কল্যাণীর সাথে কথা বলে। সে কল্যাণীকে বলে এটা পুলিশের রেপুটেশনের ব্যাপার। এই গ্যাংস্টারেরা যদি আইনকে নিজের হাতের মুঠোয় নিয়ে রাখে তাহলে পুলিশের এই ইউনিফর্ম পরার কোনো মানেই হয় না। এরপরে কমিশনার জিজ্ঞেস করে এখন কার গ্রুপ বেশি অ্যাক্টিভ আছে। একজন অফিসার জানায় দেবীর গ্রুপই আপাতত অ্যাক্টিভ আছে, তবে গিরি হলো এই গ্রুপের মেইন। কমিশনার বলে সে গিরিকে চেনে, আগেরবার যখন তার এখানে পোস্টিং ছিল তখন সে গিরিকে দেখেছে। গিরি হিরোগিরি দেখাতে কলেজের একটা মেয়ের জন্য মারপিট করেছিল। এটা শুনে কল্যাণী বলে ওঠে পরে গিরি সেই মেয়েকেই বিয়ে করেছে। কমিশনার জিজ্ঞেস করে তাদের কয়টা বাচ্চা কাচ্চা হয়েছে। কল্যাণী বলে একটাও না। এটা শুনে কমিশনার বলে বাচ্চা কাচ্চা হয়নি কেন? কল্যাণী বলে সে জানে না, ওদেরকে জিজ্ঞেস করে দেখতে হবে। কমিশনার বিরক্ত হয়ে বলে ওদের কাছে জেনে তারপরে আমার কাছে আসবা, এখন আমার সামনে থেকে বিদায় হও। কল্যাণীও রাগ দেখিয়ে উঠে চলে যায়। যতই হোক গ্যাংস্টারের রক্ত তার শরীরে। যাই হোক, এবার একজন অফিসার কমিশনারকে বলে গিরি, সাজি, দেবী, কুরুভিলা এরা কোনো মামুলি গ্যাংস্টার না। ছোটখাটো কোনো ব্যাপারে ওরা নাক গলায় না। জাস্ট সুদের টাকা থেকেই ওরা মাসে এক একজন 25 লাখ করে ইনকাম করে। ব্যবসার টাকা তো বাদই থাকলো। এছাড়া এরা চারজনই ব্যাচমেট ছিল। এদের মধ্যে গিরি আর সাজি হলো কাজিন। পরে কুরুভিলা গিরির বোনকে বিয়ে করে, সেই হিসাবে কুরুভিলা গিরির দুলাভাই। আর দেবীও পরে তারই এক ক্লাসমেট জয়াকে বিয়ে করে এখানেই সেটেল হয়ে যায়। তাই বলা চলে তারা একটা ফ্যামিলির মতোই। তারা নিজেদের ভেতরে কোনো ঝামেলা করে না, আবার তাদের সাথে কেউ ঝামেলা করলে তাদের একদমই ছাড়ে না। ওরা ভালোর ভালো, খারাপের জম। এমনকি এরা পুলিশকেও মানে না। তাদের নামে অনেক কেস আছে, কিন্তু কেউই তাদের কিছু করতে পারে না। তবুও কমিশনার পুলিশ ফোর্সকে লাগিয়ে দেয় গিরিদের আগে যেন তারা ডন আর সিজুকে খুঁজে বের করে। পুলিশ ডন আর সিজুর ওপরে ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারে এটিএম বুথে সুরেশের খুনের পেছনে এরাই জড়িত ছিল। এরাই বুথের আশেপাশে সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছিল, তাই সেখানে তাদের ফুটেজ পাওয়া যায়নি। তবে এরা পাশের যে শপিং মলে অনুষ্ঠান হচ্ছিল সেখান থেকে একটা স্পিকার চুরি করে এনেছিল। এরপর স্পিকারটা বুথের কাছে রেখেছিল যাতে উচ্চ সাউন্ডে কেউ খুনের আওয়াজ শুনতে না পায়। আর যেখান থেকে ওরা স্পিকার চুরি করেছিল সেখানকার সিসিটিভি ফুটেজে তাদেরকে দেখা গিয়েছে। তো পুলিশের ভেতরেও দেবীর লোক ছিল। সে দেবীকে এই ব্যাপারটা জানিয়ে দেয়। দেবী আবার তখন ডন আর সিজু যে গ্যারেজে কাজ করত সেই গ্যারেজের মালিককে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল। গ্যারেজ মালিক জানায় ওরা 1.5 বছর ধরে এখানে কাজ করছে, কিন্তু ওরা যে এরকম কিছু করতে পারে এটা তার ধারণাতেও ছিল না। তো তার কাছ থেকে দেবী ডন আর সিজুর গ্রামের বাড়ির অ্যাড্রেস পায় এবং তাদের খোঁজ নিতে সেখানেও লোকজন পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে তাদেরকে না পাওয়ায় ডনের বাবাকে দেবীর লোকেরা তুলে নিয়ে যায়। আর আরেকটা গ্রুপ খোঁজাখুঁজি চালাতে থাকে। সমুদ্রের ধারে একটা ছোট কুটিরে তারা লুকিয়েছিল। সেখানে কুটিরের ভেতরে ডন তার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছিল আর সিজু বাইরে দাঁড়িয়েছিল। কিন্তু অনর্গল ডনের নম্বরে ফোন আসায় সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে। তাই রোম্যান্স বাদ দিয়ে গার্লফ্রেন্ডকে সেখানেই রেখে সে সিজুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর ঠিক একটু পরেই দেবীর লোকেরা সেখানে চলে আসে। তারা ডনের গার্লফ্রেন্ডকে বলে সে যেন ডনকে ফোন দেয়, কিন্তু ফোনে তাকে পাওয়া যাচ্ছিল না।
তাই তারা মেয়েটাকেও গাড়িতে তুলে নেয় এবং যেদিকে ডনেরা পালিয়েছে সেদিকে খুঁজতে চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর ধরা যায় না। তবে রাতে সেফ জায়গায় গিয়ে ডন একটা নতুন ফোন আর সিম কার্ড থেকে তার বাবার নম্বরে ফোন করে। এই সময় ডনের বাবা দেবীর হাতে জিম্মি ছিল। ফোন লাউড স্পিকারে রেখে দেবী ডনের বাবাকে মারতে শুরু করে। মারার পরে সে ডনকে থ্রেট দিয়ে বলে তারা যদি ধরা না দেয় তাহলে সে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে ডন ফোন কেটে দেয়। এবার ডন আর সিজু বুঝতে পারে তাদের সামনে দুটো পথ, হয় পালাতে হবে না হয় ধরা দিয়ে মরতে হবে, কিন্তু তারা ধরা দিতে চাইছিল না। তাই এবারও তারা প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয়। দেবী রাতে কাজ সেরে নিজের ঘরে ঘুমিয়েছিল আর জয়া বাড়িতে ছিল না, কারণ সে গৌরীর সাথে দেখা করতে গিয়েছিল। এই সময় পুলিশ গ্যাংস্টার সবার চোখ ফাঁকি দিয়ে ডন আর সিজু দেবীর বাড়িতে ঢোকে। প্রথমে তারা দেবীর গার্ডকে নিঃশব্দে খুন করে ফেলে। এরপরে দেবীর ঘরে ঢুকে সাবধানে দেবীর হাত পা সব খাটের সাথে বেঁধে ফেলে। তারপরে ডন কোষে দেবীর গালে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে দেবীর ঘুম ভেঙে যায় আর নিজেকে অসহায় অবস্থায় আবিষ্কার করে। তারা দেবীর ড্রয়ার থেকে পিস্তল পায়, যদিও তারা পিস্তল চালাতে জানতো না, তাই কয়েকবার গুলি করার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তারা পিস্তল কিভাবে চালাতে হয় বুঝে যায়। তারা সাইলেন্সারও পিস্তলে লাগিয়ে নেয় এবং দেবীকে তারই পিস্তল দিয়ে খুন করে ফেলে। এরপরে টাকা পয়সা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দেবীর খুনের ঘটনা মিডিয়ায় টক অব দ্য টাউন হয়ে ওঠে। এত বড় একজন গ্যাং লিডারকে কেউ তারই ঘরে ঢুকে মেরে রেখে গেছে, এই ব্যাপারটা পাবলিক হজমই করতে পারছিল না। এছাড়া দেবীর গার্ড শুনি, সেও 6টা মার্ডার কেসের আসামি ছিল, তাকেও মেরে ফেলা হয়েছে। তাই ব্যাপারটা সবাইকেই অস্থির করে তোলে যে এত বড় কলিজা আবার কার হলো। যাই হোক, কিছুক্ষণ পরে গিরি জয়াকে নিয়ে সেখানে যায়। জয়ার স্বামীর মৃত্যুতে প্রচণ্ড শোকাহত হয়ে পড়েছিল। গিরি নিজেও কিছুক্ষণ নীরবে কাঁদে, তারপরে সেখান থেকে বেরিয়ে আসে। গাড়িতে করে পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে যখন সে যাচ্ছিল তখন হঠাৎ ব্রিজের কাছে এসে গিরির গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। সে দেখার জন্য বাইরে বের হতে যাবে, তখনই তার গাড়িতে দুটো গুলি এসে লাগে। এরপরে অস্ত্র নিয়ে গিরি গাড়ি থেকে নামে এবং চারিদিকে দেখতে থাকে কে গুলি চালালো। তখনই আরেকটা গুলি এসে গিরির বাহুতে লাগে। সে গাড়ির আড়ালে বসে কাপড় দিয়ে জায়গাটা বেঁধে ফেলে। এরপরে বন্দুক রেডি করে একটা গুলি চালায়। তখনই সে দেখতে পায় ডন আর সিজু বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে। গিরিও দ্রুত গাড়ি স্টার্ট করে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। কিছু দূর ধাওয়া করার পরে তারা চোখের আড়াল হয়ে যায়। এরপরে হঠাৎই তারা গিরির গাড়ির সামনের গ্লাস ইট মেরে ফাটিয়ে দেয়। তারপরে সেফলি পালিয়ে একটা জঙ্গলের ভেতরে গিয়ে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও গিরিকে তারা দেখতে না পেয়ে ভাবে একটু আগে গুলি খেয়ে এসে মরে গেল কিনা। গিরি মরে গেলে এই শহরে তারাই রাজ করবে, এটা ভেবে দুজনেই বেশ আনন্দ পাচ্ছিল। তবে যতদিন না পরিস্থিতি শান্ত হচ্ছে তারা অন্য কোনো শহরে গা ঢাকা দিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। তাই তারা আবারও পালানোর জন্য বাইক স্টার্ট করে রাস্তায় ফিরে আসে। তখনই আবার গাড়ি নিয়ে গিরি বেরিয়ে আসে এবং তাদেরকে আবারও ধাওয়া করতে শুরু করে। ব্রিজের ওপরে এসে গিরি তাদেরকে ক্রস করে সামনে এসে হঠাৎ গাড়িটা থামিয়ে দেয়। তখন গাড়ির সাথে ধাক্কা খেয়ে ডন আর সিজু ব্রিজের ওপর থেকে নিচে নদীর ভেতরে পড়ে যায়। এরপরে বেশ অনেক দিনই কেটে যায়। ডন আর সিজুর কোনো ট্রেস পাওয়া যায় না। সবাই ধরে নেয় ওরা হয়তো মরে গেছে। তবুও গিরি এবং কুরুভিলা তাদের খোঁজার কাজ চালিয়ে যাচ্ছিল। তো একদিন রাতে কুরুভিলা ডন এবং সিজুর প্রতিবেশীকে তাদের বাড়ির ওপরে নজর রাখার জন্য টাকা দিয়ে ফিরছিল। আর তখনই ডন আর সিজু তার সামনে চলে আসে। তারা গুলি চালায়, কিন্তু পিস্তলে কাজ হয় না। তখন কুরুভিলা আত্মরক্ষার জন্য তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে একা দুজনের সাথে পেরে ওঠে না। দুজনে মিলে কুরুভিলার বুকে আর পিঠে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে। এরপরে ডন গিরিকে কুরুভিলার ফোন থেকে কল করে এবং বলে নিজের দুলাভাইকে বাঁচাতে চাইলে সে যেন এখনই সেখানে আসে। কথাটা শোনা মাত্র গিরি সাজিকে নিয়ে ছুটে বেরিয়ে যায়। এরপরে তারা কুরুভিলার গাড়ি দেখে সেখানে গিয়ে ডিকি খুলে দেখে কুরুভিলাকে মেরে ডিকির ভেতরে রেখে দিয়েছে। কুরুভিলা তখনও জীবিত ছিল, তাই তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। এই সময় পাশেই আড়ালে বসে ডন আর সিজু রাতের খাবার খাচ্ছিল আর একে অপরকে বলছিল দেখ ওরা কেমন দৌড়াচ্ছে, ওদের আরেকটু দৌড় করাতে হবে। এদিকে হাসপাতালে আনার পরে কুরুভিলাকে অপারেশন করে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পরে জানা যায় কুরুভিলার রিস্ক কেটে গেছে, এখন সে ভালো আছে। তো গিরির মা গিরিকে বলে সে যেন সবাইকে নিয়ে বাড়ি চলে যায়, সবার একসাথে হাসপাতালে থাকার দরকার নেই, গিরির মা সব সামলে নেবে। তো গিরি চলে যাবার পরে একটু রেস্ট নেবার জন্য গিরির মা লিফটে করে কেবিনের দিকে যাচ্ছিল। সেই লিফটে বোরকা পরে ডন আর সিজু ওত পেতেছিল। তারা গিরির মাকে একা পেতেই ছুরি দিয়ে অ্যাটাক করে। গিরির মা কিছুটা ডিফেন্স করে,
তবুও তারা ওনার গলায় ছুরি বসিয়ে দিয়ে বেরিয়ে যায়। এরপরে ডন আবারও গিরিকে ফোন করে বলে পারলে তার মাকে বাঁচিয়ে নিক। গাড়ি নিয়ে আবারও গিরি দ্রুত বেরিয়ে পড়ে। রাস্তার ভেতরে থাকতেই সাজিতাকে ফোনে জানায় অনেকখানি রক্তক্ষরণ হলেও তার মা এখন ভালো আছে। এরপরই আবার আরেকজন গিরিকে ফোন করে জানায় ডন আর সিজু পুলিশের কাছে ধরা দিয়েছে। হাসপাতাল থেকে বের হবার সময়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাদেরকে ইস্ট ফোর্ট পুলিশ স্টেশনে রাখা হয়েছে। গিরি গাড়ি ঘুরিয়ে থানায় যায় এবং দেখে দুজনকে সেলের ভেতরে রাখা হয়েছে। তারা গিরিকে অনেক তাচ্ছিল্য করে। তারা ভেবেছিল পুলিশ প্রোটেকশন থাকায় গিরি আর তাদের কিছু করতে পারবে না। এ সময় কমিশনারও সেখানে আসে। কমিশনার গিরিকে বলে এদের নামে যত চার্জ আনা হয়েছে তাতে এরা আর কখনো জেলের বাইরে বের হতে পারবে না, তাই গিরি যেন আর কোনো ঝামেলা না করে। গিরিও কোনো কথা না বলে চুপচাপ পেরিয়ে যায়। পরের দিন ফুল প্রোটেকশনের সাথে ডন আর সিজুকে কোর্টে আনা হয়। কোর্ট চত্বরে গিরির অনেক লোকজন দাঁড় করানো ছিল। পুলিশ সবার ওপরে নজর রাখতে হিমশিম খাচ্ছিল। এই সুযোগেই ডন আর সিজুর ওপরে একসাথে দুটো গুলি চলে, তাই পুলিশ দ্রুত তাদেরকে জিপে তুলে হাসপাতালে নিয়ে যায়। তাদেরকে এমনভাবে গুলি করা হয়েছিল যাতে তারা শুধু আহত হয় এবং মরে না যায়। তো যাবার সময় দুজনে পেছনে তাকিয়ে দেখে গিরিও গাড়ি নিয়ে তাদের পেছনে আসছে। একটু পরে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে পুলিশের এই ব্যর্থতার জন্য মিডিয়া এবং পাবলিক পুলিশের উপরে ক্ষেপে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে গিরি তার লোকদের হাসপাতালের সামনে পাঠিয়ে দেয় আর দুটো গ্রুপের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। হাসপাতালের সামনে এমন হট্টগোল সামলাতে পুলিশ ব্যস্ত হয়ে পড়ে। তবে পুলিশ কিছুক্ষণের ভেতরেই বুঝে যায় এটা প্ল্যান করে ঘটানো হয়েছে। তাই তারা দৌড়ে কেবিনে গিয়ে দেখে সেখানে ডন আর সিজু নেই। পুরো ঘরে শুধু ধোঁয়া উঠছে। সবার চোখ ফাঁকি দিয়ে গিরি তাদেরকে উঠিয়ে নিয়ে চলে গেছে। কমিশনার পুরো ফোর্সকে লাগিয়ে দেয় তাদেরকে খুঁজে বের করতে, কিন্তু পুলিশ কোনোভাবেই আর তাদের ট্রেস পায় না। এদিকে গিরি দুজনকে একটা প্লাস্টিকের ফ্যাক্টরিতে নিয়ে যায়। এরপরে অত্যন্ত নৃশংসভাবে দুজনকে মেরে নাক মুখ ফাটিয়ে দেবার পরে দড়িতে বেঁধে উপরে ঝুলিয়ে রাখে। তবুও দুজনের মাঝে কোনো রকম অনুশোচনা বা ভয় দেখা যায় না, বরং তারা তখনও গিরিকে নিয়ে ঠাট্টা মশকরা করছিল, এমনকি গৌরীকে নিয়েও বাজে কথা বলছিল। তবে কথা শেষ হবার আগেই হঠাৎ সিজুর শরীরটা ব্লাস্ট করে আর শরীরটা ছিন্নভিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। গিরি আগে থেকেই তাদের শরীরে বোম বেঁধে রেখেছিল। সিজুর পরিণতি দেখার পরে ডনের চোখে এই প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা যায়। কিন্তু ডনের বিস্ময় কাটতে না কাটতেই তার শরীরটাও ব্লাস্ট করে এবং তার দেহটাও ছিন্নভিন্ন হয়ে ধুলোর মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। সিজুর হাত দড়ির সাথে ঝুলেছিল। তখন জয়া পিস্তল দিয়ে গুলি করে সেই হাতটাও উড়িয়ে দেয়। আর এভাবেই এই দুই নিকৃষ্ট অপরাধীকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। দর্শক, অপরাধ এবং পাপের পরিমাণ যত বেশি হয় তার শাস্তিও ততই ভয়ঙ্কর হয়। সিনেমায় ডন আর সিজুর পরিণতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যাতে কোনো অপরাধ কর্মে জড়ানোর আগে একবারের জন্য হলেও আমাদের বুকের ভেতরটা কেঁপে ওঠে। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।